তুই কি জানিস এই রাজার বাড়ির ভিতরে অনেক সুন্দর ফুলের বাগান আছে, আবার পুকুরও আছে। আমি একদিন আমার বাবার সাথে এই জমিদার বাড়িতে ঢুকে সব কিছু দেখেছি। ভিতরের দৃশ্য এত সুন্দর যে ওখান থেকে আসতেই মন চায় না, জানিস তুই? সত্যি বলছিস? তোর কথা শুনে তো আমারও রাজবাড়ির ভিতরে ঢুকে সবকিছু দেখতে মন চাচ্ছে। চল আমরা দুজনে জমিদার বাড়ির ভিতরে যাই। এই না না, রাজবাড়ির গেটে প্রহরী আছে, আর প্রহরীরা ছোট পাখিদের ভিতরে ঢুকতে দেয় না, কারণ ছোট পাখিরা ভিতরে গিয়ে ফুল ছিঁড়ে নিয়ে আসে। তাই তুই তোর বাবার সাথে ভিতরে যাস, বাবার সাথে গেলে কিচ্ছু বলবি না। তাই নাকি? তাহলে আমি বাবাকে ডেকে এনে বাবার সাথে রাজবাড়ির ভিতরে যাব। বাবা বাবা, মা, বাবা কোথায়? তোর বাবা তো এখনো কাজ থেকে ফেরেনি, কিন্তু কি হয়েছে? হঠাৎ তোর বাবাকে খুঁজছিস কেন? তোমাকে বলবো না, বাবা আসলে বাবাকেই বলবো। ওই তো বাবা এসে গেছে। কি মজা কি মজা, বাবা এসে গেছে। কি রে মা, আজ তোকে এত খুশি খুশি লাগছে যে? কারণ আমি আজ তোমার সাথে রাজবাড়ির ভিতরে ঢুকবো, আর রাজবাড়ির ভিতরে যে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখবো। বাবা এক্ষুনি আমাকে রাজবাড়ির ভিতরে নিয়ে চলো, আমার যে আর তর্সিছে না। কি, তুই রাজবাড়ি যাবি? না মা, আমি তোকে নিয়ে যেতে পারবো না রাজবাড়ির ভিতরে। তুই রাজবাড়ি ছাড়া যেখানে যেতে চাইবি আমি তোকে সেখানেই নিয়ে যাব। না বাবা, আমি অন্য কোথাও যাব না, আমি রাজবাড়িতেই যাব। পারুলের বাবা পারুলকে নিয়ে রাজবাড়ির ভিতরে গিয়েছিল, আর তুমি আমাকে নিয়ে কেন যেতে চাইছো না বাবা? মারে, খামোখা জেদ করছিস কেন? ওই রাজবাড়িতে দেখার মতো তেমন কিছুই নেই। পারুল হয়তো তোকে মজা করে ওসব বলেছে। না না, পারুল আমাকে রাজবাড়ির কথা মজা করে বলেনি, সত্যি বলেছে। বাবা আমাকে নিয়ে যাবে না, তাই তুমি মিথ্যে কথা বলছো। আমি এখন নদীর পাড়ে গেলাম, যদি আমাকে নিয়ে রাজবাড়িতে না যাও তাহলে নদীর পাড়ে রাত কাটিয়ে দেবো, তোমাদের বাড়িতে আর কোনোদিন আসবো না। মা টুকি, রাগ করিস না মা, ফিরে আয় ফিরে আয়। টুনি, টুকিকে দেখো না, ওকে যেতে দাও। নদীর পাড়ে গিয়ে খেলা করতে করতে সব ভুলে যাবে, আর বিকেলে গিয়ে ওর পছন্দের জিনিস নিয়ে গিয়ে নদীর পাড় থেকে নিয়ে আসবো। ও মা, কি সুন্দর ফুল ভেসে আসছে। আমি বরং নদীতে নেমে ফুলটা তুলে নিয়ে আসি। এরপর টুকি নদীতে নেমে যে না ফুলটা হাতে নেয়, অমনি ফুল থেকে এক পরী বেরিয়ে আসে। একে, তুমি তো একটা পরী, তবে ফুলের মধ্যে কি করে ঢুকেছিলে? আমি ফুলের মধ্যে ঢুকিনি গো, এক ডাইনি পরী আমাকে ফুলের মধ্যে বন্দি করে রেখেছিল, আর বলেছিল কোন রাজপরিবারের সন্তান যদি এই ফুল স্পর্শ করে তাহলে আমি মুক্ত হতে পারবো। আর আজ তুমি আমাকে মুক্ত করলে, তোমাকে অনেক ধন্যবাদ ছোট পাখি। কিন্তু পরে আমি তো কোনো রাজপরিবারের সন্তান নই, আমার বাবা তো অনেক গরিব। হয়তো তোমার বাবা কোনো এক সময় রাজপরিবারে ছিল, কিন্তু কোনো কারণে তোমার বাবাকে রাজপরিবার থেকে আলাদা করা হয়েছে, যা তুমি জানো না। হ্যাঁ পরে তাই হতে পারে, আর এর জন্য তো বাবা মাকে রাজবাড়িতে নিয়ে যায় না। বাবা রাজবাড়িতে গেলে হয়তো সমস্যা আছে, কিন্তু আমি আজকেই বাড়িতে গিয়ে বাবার কাছে সবটা শুনবো, কেন বাবাকে রাজপরিবার থেকে আলাদা করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে সবটা জিজ্ঞাসা করো, আর আমাকে কোনো প্রয়োজন পড়লে এই নদীর পাড়ে এসে স্মরণ করো, আমি এসে তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে বুড়ি। কি রে মা, তোর রাগ কমেছে? আমি আবার তোকে নিতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার পাগলি মেয়েটা দেখছি একাই বাড়িতে চলে এসেছে। বাবা আমি বাড়িতে এসেছি কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে, যদি কথাগুলোর উত্তর না দাও তাহলে আবার নদীর পাড়ে চলে যাব। কি কথা মা, বল দেখি। বাবা আমি জানি তুমি আমাদের বনের রাজপরিবারের একজন,
এখন এটা বলো যে তোমাকে কেন রাজ পরিবার থেকে আলাদা করে দিয়েছে? কিন্তু মা, তুই এসব কি করে জানলি? ও, পরি তোকে সব বলেছে? মারে, তুই যখন জেনেই গেছিস তখন আর লুকিয়ে কি করব? তোকে সবটা বলছি। এই বনের রাজা ছিলেন আমার বাবা, আর বাবা মারা যাওয়ার পর রাজ্যের সব দায়িত্ব মাকে দিয়ে যায়। আর বাবা বলেছিল আমরা দুই ভাই বড় হলে দুই ভাইকে যেন রাজ্যটা সমানভাবে ভাগ করে দেয়া হয়। মা সেটাই করতে চাইছিল, কিন্তু বাবা তোরা তো বড় হয়েছিস আর বিয়েও করেছিস। এখন আমি তোদের দুই ভাইকে তোর বাবার রাজ্যটা সমান ভাগে ভাগ করে দিতে চাই। তাই পাশের বনের ঈগল রাজাকে আমন্ত্রণ করেছি। উনি আসলেই তোদের সব ভাগ করে দিবে। আর এখন তোরা রাজার জন্য খাবারের ব্যবস্থা কর। উনি তো আমাদের অতিথি। ঠিক আছে মা, করছি। রাজু, আমি চাই তোমার বাবার পুরো রাজ্যটা তোমার একার হোক। তাহলে এই বনের রাজা হয়ে তুমি থাকতে পারবে, বুঝেছো? আর দুই ভাই মিলে ভাগ হলে তো তুমি রাজা হতে পারবে না। কিন্তু কিভাবে আর রাজ্যটা একার করে নিব? মা তো বলেছে আজকেই সব দুই ভাইকে ভাগ করে দিবে। এখনো সময় আছে। রাজু, এদিকে এসো, কানে কানে আমি সবটা বলছি। এরপর মুন্নি রাজুকে কানে কানে তার দুষ্ট বুদ্ধির কথা বলে দেয়। আর দুজন মিলে চুপি চুপি ঘরের জানালার পাশে যায় আর মাকে শুনিয়ে আমার আর টুনির কণ্ঠ নকল করে মাকে মারার প্ল্যানের কথা বলে। আর মা তখন সব শুনে ফেলে। এসব কি শুনছি আমি? টোনা আমার পেটের সন্তান হয়ে আমাকে মেরে রাজুর নাম দিয়ে পুরো রাজ্য নিজের করে নিতে চায়। ভাগ্যিস সবটা শুনে ফেলেছিলাম, নয়তো যে আজ কি হতো আমার। যাই, শয়তান দুটোকে উচিত শিক্ষা দেই। টোনা, রাজু, সবাই এদিকে আয় বলছি, এদিকে আয়। কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? তখন মা সবার সামনে আমার কথা বলে দেয়। ছি দাদা, ছি, তুই কি না নিজের মাকে মেরে রাজ্য দখল করতে চাইছিস? মা, তুমি এক্ষুনি ওকে এই রাজবাড়ি থেকে বের করে দাও। এমন খুনি দাদার মুখ আমি দেখতে চাই না। মা, কি বলছে এসব? আমি কখন? হয়েছে, তোকে আর কিছুই বলতে হবে না। আমি সব শুনেছি। আমি চাই তোর বউকে নিয়ে এক্ষুনি আমার রাজ দরবার থেকে বেরিয়ে যাবি। আজ থেকে তুই আমার ছেলে নোস। তখনই আমি আর টুনি রাজদরবার থেকে বেরিয়ে আসি। আর কোনোদিন রাজদরবারে ঢুকিনি। আর তোকে এসব বললে তুই কষ্ট পাবি, তাই তোকেও বলিনি। বাবা, তোমার সাথে কাকু আর কাকি তাহলে খুব অন্যায় করেছে। আমি অন্যায়ের প্রতিবাদ করে ছাড়বো আর ঠাম্মিকে সবটা প্রমাণ করে দিব। কিন্তু মা, তোর ঠাম্মি তো বেঁচে নেই, এখন আর প্রমাণ করে কি হবে? ঠাম্মি বেঁচে নেই তো কি হয়েছে? আমার বাবার অধিকারের জন্য প্রতিবাদ করব আর ওদের উচিত শিক্ষা দিয়ে অধিকার আদায় করব। মারে, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। টুকি কোনো কথা না শুনেই নদীর পাড়ে চলে আসে। পরে, ওপরে, কোথায় তুমি? আমার কাছে এসো, তোমাকে যে আমার খুব প্রয়োজন। হ্যাঁ টুকি, বলো কি করতে হবে? তখন টুকি পরীকে সবটা খুলে বলে। তুমি আমাকে সাহায্য করো পরি, নইলে আমার বাবা সারা জীবন তার অধিকার থেকে বঞ্চিত থাকবে। এই নাও 5টি সোনার হাঁস। এই হাঁসগুলো সোনার ডিম দিবে। এরপর পরি টুকিকে সব পরিকল্পনা সাজিয়ে দেয় আর টুকি হাঁসগুলো নিয়ে বাড়িতে চলে আসে এবং টোনা টুনিকে সবটা খুলে বলে। আর এভাবেই সেই দিন কেটে যায়। ও মা, হাঁসগুলো তো দেখছি সত্যি সত্যি সোনার ডিম দিয়েছে। এখন পরির কথা মতো ডিমের কথা বনের সব পাখিকে বলতে হবে। মা, যা করিস সাবধানে করিস। বাবা, সাবধানে করব, তুমি কোনো চিন্তা করো না তো। এসব বলে টুকি সেখান থেকে চলে যায় আর বনের সব পাখিদের হাঁসের সোনার ডিমের কথা জানিয়ে দেয়।
এবং সোনার ডিম দেখার জন্য বনের সব পাখিরা টোনার বাড়িতে ভিড় জমাতে থাকে। আর ধীরে ধীরে রাজু ও মুন্নি সোনার ডিমের কথা শুনে ফেলে, আর তারাও টোনার বাড়িতে চলে আসে। টোনা, আমাকে তো জাদুর হাঁসগুলো দিয়ে দে বলছি। আমার রাজ্যে কোনো প্রজার কাছে জাদুর হাঁস থাকতে পারবে না। জাদুর হাঁস রাজার কাছে থাকবে, আর রাজাই শুধু সোনার ডিম পাবে। কিন্তু রাজা মশাই, এই জাদুর হাঁসগুলো যে আমার বাড়িতেই সোনার ডিম দিবে, রাজ দরবারে নিয়ে গেলে ডিম দিবে না। সোনার ডিম পেতে হলে এই বাড়িতে হাঁসের সাথেই থাকতে হবে। ঠিক আছে, আমরা তাই করব। রাজু, সোনার ডিম বিক্রি করে তো অনেক টাকা হবে। তখন আমরা এখানে আরো একটা রাজবাড়ি বানাতে পারবো। টোনা, তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর টোনা ও টুনি টুকিকে নিয়ে রাজবাড়িতে চলে আসে। টোনা দাদা, তুমি এতদিন পর আসলে যে? এতদিন পর অন্যায়কারীদের শাস্তি দিতে পেরেছি, তাই চলে আসলাম আমার বাবার অধিকার আদায় করতে। শোনো তোতা, আমি এখন থেকে এই বনের রাজা, তাই আমার অনুমতি ছাড়া রাজবাড়িতে কাউকে প্রবেশ করতে দিবে না। ওমা, সত্যি তো কত সুন্দর রাজবাড়ির ভেতরটা। মা বাবা, আজ আমার খুব খুশি লাগছে। রাজবাড়িটা দেখার এত ইচ্ছে ছিল আমার, আর সেই রাজবাড়িটাই আমাদের বাড়ি হয়ে গেল। রাজবাড়ি ফিরে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে রাজু ও মুন্নি যেই না হাঁসের সোনা ডিমের কাছে যায়, অমনি হাঁস সহ ডিমগুলো অদৃশ্য হয়ে যায়। ওগো, এ কি সর্বনাশ হলো! সব যে অদৃশ্য হয়ে গেল। আমাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে বলেছে। চলো আমরা রাজদরবারে ফিরে যাই। দাঁড়াও, রাজামশাইয়ের আদেশ ছাড়া তোমরা ঢুকতে পারবে না। আরে তোতা, রাজার সাথে মজা করছিস? মাথাটা খারাপ আছে, তাড়াতাড়ি ভেতরে যেতে দে। প্রহরী, আমার আদেশ, ওদেরকে এই রাজ্য ছেড়ে চলে যেতে বলো। এই রাজবাড়িতে খুনি পাখিদের থাকার কোনো অধিকার নেই। টোনার মুখে এসব কথা শুনে রাজু ও মুন্নি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুনি টুকিকে নিয়ে রাজ্যে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রাজু, রাজু, কাজে যাবি না? অনেক বেলা হয়েছে, কাজ করব কখন? তাড়াতাড়ি চল, জমি যে তৈরি করতে হবে। শোনো রাজু, তুমি একদম কাজে যাবে না। আর দেখো, তোমার মা দাদাকে ভাগ বেশি দিবে। তার থেকে তোমার কাজে না যাওয়াই ভালো। এতে আমাদের যা ভাগ দিবে তাতেই লাভ হবে, বুঝেছো? কিন্তু এখন দাদাকে কি বলবো? দাদা তো কাজে যাচ্ছে, আর আমাকেও ডাকছে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা বলে দিচ্ছি। আসলে দাদা, রাজুর খুব জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছে না গো। এখন আপনি বলুন, এই অবস্থায় কাজ কি করে করবে? ও আচ্ছা, তাহলে রাজুর জন্য দোকান থেকে ঔষধ এনে দাও, আমি একাই কাজে যাচ্ছি। টুনি, দুপুরে খাবার নিয়ে এসো জমিতে। আজ একাই অনেক কাজ করতে হবে, তাই খাবার খেতে বাড়ি আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে গো, তুমি কাজে যাও, আমি সময় মতো খাবার নিয়ে যাব। এরপর টোনা কাজে চলে যায়। সেই দিন কেটে যায়। এভাবে রাজু কোনো না কোনো অজুহাত দেখিয়ে চলতো। সে জমির কোনো কাজ করতো না, টোনা জমির সব কাজ করত। একদিন মিনু এসব দেখে রাজুর কাছে যায়। রাজু, তোর জ্বর কি এখনো ভালো হয়নি? টোনা এত কাজ একাই যে করছে। না মা, আমার জ্বর এখনো ভালো হয়নি। জ্বর ভালো না হলে আমি কাজ করব কি করে বলো তো? তার থেকে বরং আমি বিছানায় শুয়ে থাকি। আচ্ছা দেখি, তোর মাথায় হাত দিয়ে। এ কি, তোর তো কোনো জ্বর নেই, তাহলে এভাবে মিথ্যে কথা বলে শুয়ে আছিস? যা, এক্ষুনি কাজে যা বলছি, নইলে কিন্তু তোকে 1 শতক জমিও দিব না, সব জমি টোনাকেই দেব, এই বলে দিলাম। না মানে মা, আমার ভুল হয়েছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি কাজে যাচ্ছি,
তবু দাদাকে সব জমি দিও না মা, দিও না। হ্যাঁ, সেটা কাজের উপর নির্ভর করবে। যে যত কাজ বেশি করবে সে তত জমি বেশি পাবে। দেখেছো তোমার মায়ের বুদ্ধি কেমন? তুমি যতই কাজ করো না কেন তোমাকে জমি আর বেশি দিবে না। দাদা বড় ছেলে, তাই দাদাকে বেশি জমি দিবে, বুঝেছো? তাই বলি কি, কাজ করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং দাদা আর টুনি দিদিকে এবার থেকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু মা তো দাদাকে খুব ভালোবাসে, তাহলে আমরা কিভাবে তাড়াবো বলো? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তো। আমার মাথায় কি আর কম বুদ্ধি আছে নাকি? ওখান থেকে একটা বুদ্ধি দিয়ে এমন কাজ করব মা নিজেই দাদাকে তাড়িয়ে দিবে, বুঝেছো? আচ্ছা বলো তো দেখি, কোন বুদ্ধি দিয়ে দাদাকে তাড়াতে চাও? এরপর মুন্নি তার বুদ্ধির কথা রাজুকে কানে কানে বলে দেয়, আর তারা দুজনে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতেই রাজু টোনার ঘরে যায় আর টোনার গামছা চুরি করে নিয়ে আসে। গামছা এনেছো? এবারে গামছা দিয়ে মুখ বেঁধে চাকুটা নিয়ে মার ঘরে যাও, আর যেভাবে বলেছি সেভাবে কাজ করো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মুন্নি, তাই করছি। এরপর রাজু মুন্নির কথা মতো গামছা নিয়ে মুখ ঢেকে একটা চাকু নিয়ে মিনুর ঘরে যায়, আর মিনুর গলায় চাকু ধরার সাথে সাথে মিনু চিৎকার করে ওঠে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মেরে ফেললো। মিনুর এমন চিৎকার দেখে রাজু তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, আর টোনা টুনিও সেখানে চলে আসে। এই সুযোগে রাজু গামছা আর ছুরি টোনার ঘরে রেখে মিনুর কাছে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। শয়তান, কি হয়েছে তুই জানিস না, আবার জিজ্ঞেস করছিস? তুই আমার ছেলে হয়ে কি করে এই কাজ করতে চেয়েছিলি বল বল। হায় সৃষ্টিকর্তা, এ কেমন ছেলেকে আমি পেটে ধরেছিলাম যে কিনা আমাকেই মেরে ফেলতে চায়। আমি যদি এতই বেশি হয়ে থাকি তাহলে আমাকে চলে যেতে বলতি, আমি চলে যেতাম অনেক দূরে। এভাবে আর ছুরি দিয়ে গলা কেটে মারতে হতো না। কি সব বলছো মা? তোমাকে দাদা মারতে চেয়েছিল? দেখেছো দাদা কেমন, মুখে ভালো মুখোশ পরে থাকে, আর তাই তুমি দাদাকে কত ভালোবাসো, আর সে তোমাকে আজ মেরে ফেলতে চায়। আমি তো এমন কাজ কখনোই করব না মা। যে মা আমাদের কষ্ট করে বড় করেছে তাকে কিছুতেই মেরে ফেলতে পারবো না। এ কি সব বলছো তোমরা? আমি কেন মাকে মেরে ফেলতে চাইবো, হ্যাঁ? আর আমি কতদিন থেকে একাই কাজ করে সংসার চালাচ্ছি, কেউ বেশি হয়নি। আর মা কেন বেশি হতে যাবে? বিশ্বাস করো মা, আমি তোমাকে মারতে আসিনি। তোমার চিৎকার শুনেই তো এইমাত্র বিছানা থেকে উঠে আসলাম। হয়েছে হয়েছে, নাটক করতে হবে না। তুই ভেবেছিস অন্ধকারে তোকে চিনবো না? তুই গামছা দিয়ে মুখ বেঁধে এসেছিলি যেন তোকে চিনতে না পারি, কিন্তু তোর গামছা তো আমি চিনি। নিশ্চয়, তাহলে তোমার ঘরে গামছা আর ছুরি আছে। দাঁড়া, তুমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি, তাহলে তবেই সব প্রমাণ হয়ে যাবে তুমি এসেছিলে মাকে মারতে। এই বলে রাজু টোনার ঘরে যায়, আর টোনার গামছা আর চাকু নিয়ে মিনুর ঘরে আসে। এই তো গামছা আর চাকু। ছি দাদা, তুমি এমন কাজ কি করে করলে? তোমার কাছে কখনোই এটা আশা করিনি। বুঝেছি তুমি মাকে মেরে ফেলে আমাদের তাড়িয়ে দিবে, আর তখন সব সম্পত্তি তোমার হবে। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না মা? তুমি বলো, এমন ছেলেকে বাড়িতে রাখবে তুমি? কখনো না, তুই আমার ছেলে না। এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। হ্যাঁ মা, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, সত্যি আমি তোমাকে মারতে আসিনি। ওটা আমি না, ওটা আমি ছিলাম না মা। চলো টুনি, আমরা চলে যাই। এরপর টোনা আর টুনি বাড়ি থেকে চলে যায়। টুনি, এত রাতে আমরা কোথায় যাব? রাতে এই গাছের নিচেই কাটিয়ে দেই, কাল আমরা কোনো কাজের ব্যবস্থা করব। ঠিক আছে টোনা। এভাবেই সেই রাত কেটে যায়।
পরের দিন টোনা টুনি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। কোনো শ্রমিকই তো পাচ্ছি না, এখন এতগুলো বস্তা কিভাবে যে নিয়ে যাব? দাদা, এই বনে কোথাও কাজ পাওয়া যাবে? বলতে পারেন কোথায় কাজ পাবো? আমাদের একটা কাজের খুব দরকার। তাই নাকি? তাহলে তোমরা আমার কাজ করো। আমি তো শ্রমিক খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমি ধান কিনে ব্যবসা করি, আর এই ধানের বস্তাগুলো আমার বাড়িতে নিয়ে যাও, তোমাদের ঠিক পারিশ্রমিক দিয়ে দিব। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাজ দেওয়ার জন্য। এরপর টোনা আর টুনি ঈগলের ধানের বস্তা পিঠে করে নিয়ে যেতে থাকে। তারা দুপুরের আগেই বস্তাগুলো নিয়ে যাওয়া শেষ করে। এই নাও তোমাদের পারিশ্রমিক, তোমরা খুব পরিশ্রমী, তোমাদের কাজ আমার খুব পছন্দ হয়েছে। তোমরা এভাবে এই বনে প্রতিদিন এসো, আমি তোমাদের কাজ দিব। ঠিক আছে দাদা। দাদা, আমরা এখন থেকে এই বনেই থাকবো, আমরা বন থেকে একেবারে চলে এসেছি। তারপর টোনা তার সাথে ঘটে যাওয়া সব কথাই ঈগলকে খুলে বলে। তোমাদের সাথে তাহলে খুব খারাপ হয়েছে, তোমরা চিন্তা করো না, আমি আমার বাড়িতে একাই থাকি। তোমরা আজ থেকে আমার সাথেই থাকবে, আমার ছেলের মতো হয়ে, আর নিজের মনে করে কাজ করবে। তোমাদের থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তারপর টোনা টুনি ঈগলের বাড়িতেই থাকতে শুরু করে, আর অন্যদিকে মুন্নি রাজুকে বুদ্ধি দিতে থাকে। শোনো রাজু, তুমি এই জমিতে আর কত পরিশ্রম করবে? তার চেয়ে বরং জমিগুলো বিক্রি করে ব্যবসা শুরু করো। আমার বান্ধবী কাকুরের স্বামী বড় ব্যবসা করে অনেক ধনী হয়েছে, তুমিও ওর সাথে ব্যবসা শুরু করো, তাহলে আমরা ধনী হয়ে যাব। হ্যাঁ মুন্নি, তুমি তো ভালো কথা বলেছো। চলো মায়ের কাছে যাই। মায়ের এগুলো জমি, মা যদি বিক্রি করতে না দেয়? আরে আগে বুঝিয়ে বলো, যদি না দেয় তাহলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, বুঝেছো? তখন আর কোনো ঝামেলাই থাকবে না। এরপর মিনু ঘরে যায় আর মিনুকে রাজু জমি বিক্রির কথা সবটা বলে। না রে বাবা, এই জমিগুলো আমি বিক্রি করতে দেব না। তোর বাবা আমাকে এই শেষ সম্বলটুকু দিয়ে গেছে, সেগুলো আমি হারাতে চাই না বাবা। কি, তুমি জমি বিক্রি করতে দিবে না? তাহলে তোমাকে বাড়িতে রেখে আর কি করব? যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। এখন শুধু এই জমিগুলো আমার, এগুলো আর কারো নয়, বুঝেছো? তোমার বড় ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওই গামছা বাঁধা মুখ ঢাকা আমি ছিলাম, এখন তোমাকে তাড়াতে পারলেই আমি বাঁচি। এই কথা বলে মুন্নি ও রাজু মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর মিনু কাঁদতে কাঁদতে বন থেকে অন্য বনে চলে যায়। আমি এখন কোথায় যাব, কি করব? এই বৃদ্ধ বয়সে তো কোনো কাজ করতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি বলে দাও আমি এখন কি করব? সব আমার পাপের শাস্তি। আমার বড় ছেলেকে ভুল বুঝে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এখন যে এই শাস্তি আমাকে ভোগ করতেই হবে। এই নিন দাদা, পুরো 10 লক্ষ টাকা আছে। ঠিক আছে, আজ বাড়িতে যাও, কাল এসো, কাল ব্যবসার জিনিসপত্র কিনতে যাব। কালু, এক কাজ করো, এই টাকাগুলো তুমি পুরোটাই নিয়ে নিজেই ব্যবসা করো, আর কাল রাজু আসলে বলবে টাকাগুলো চোরে নিয়ে গেছে, তাহলে আমরা আরো ধনী হয়ে যাব। হ্যাঁ কাকুলি, আমি তাই করব। হায় হায়, এ কি সর্বনাশ করলো! আমাদের সব টাকাগুলো যে চোরে নিয়ে গেছে। রাজু, তোমার টাকাগুলো সহ একসাথে রেখেছিলাম, আমার টাকাগুলো সব যে চোরে নিয়ে গেছে। এ কি বলছো দাদা? আমার সব জমি বিক্রির টাকা এগুলো চুরি হয়ে গেল। এখন যে আমি পথের ফকির হয়ে গেলাম, আর যে কিছুই থাকলো না আমার। হায় হায়, এই কি সর্বনাশা কথা বলছো? 10 লক্ষ টাকা সব হারিয়ে গেল, এখন ধনী হতে গিয়ে আমরা আরো গরিব হয়ে গেলাম। সব তো তোমার জন্যই হয়েছে, তোমার বুদ্ধি না শুনলে এমনটা হতো না। কি আর করব, চলো অন্য বনে কাজ খুঁজতে যাই, এই বনে তো কাজ খুঁজেই পাওয়া যায় না।
টোনা, আমাকে শহরে যেতে হবে। আমার ছেলে বলেছে আমাকে শহরে থাকতে হবে। আমার ছেলে শহরে চাকরি করে, তাই আমার ব্যবসা বাড়ি সব তোমাকে দিয়ে গেলাম। তুমি ভালো থেকো টোনা, আর আমাকে এই ব্যাগটা নিয়ে কিছু পথ এগিয়ে দিয়ে এসো। দাদা, আপনার এত উপকার কোনোদিন ভুলবো না। ঠিক আছে দাদা, চলুন আপনাকে এগিয়ে দেই। এরপর টোনা টুনি ইগলের সাথে যায় আর কিছু পথ এগিয়ে দিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আর তারা দেখতে পায় মিনু গাছের নিচে শুয়ে আছে। তখন তারা তার কাছে যায়। এটা তো দেখছি মা। মা, মা, তুমি এখানে এখানে শুয়ে আছো কেন মা? চোখ মুখ শুকিয়ে গেছে মনে হচ্ছে। কয়েকদিন থেকে কিচ্ছু খাওয়া হয় না হয়তো। কি হয়েছে মা, বলো বলো আমাকে। তোমার এই অবস্থা হলো কি করে? বাবা, আমাকে ক্ষমা করে দে। তোকে ভুল করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাই আজ অসহায় হয়ে রাস্তায় পড়ে আছি বাবা। এরপর মিনু রাজুর সব কথা খুলে বলে। মা, আমি জানি ও এই কাজ করেছে। তুমি চলো চলো আমার সাথে। আমি কোনোদিন তোমাকে তাড়িয়ে দিব না মা। তুই কি করিস বাবা? তুই কোথায় থাকিস? তোর অনেক কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে তুই যেতে চাস? এরপর টোনা ইগলের সাহায্যের কথা খুলে বলে আর মিনুকে নিয়ে বাড়িতে যায়। মা, এই নিন আপনার খাবার, খেয়ে নিন। না খেয়ে আপনার শরীরের অবস্থা খুব খারাপ হয়েছে। এরপর মিনু খাবার খেতে থাকে আর কিছুক্ষণ পর সেখানে রাজু ও মুন্নি আসে। বাড়িতে কেউ আছেন? রাজু, তোরা এখানে কি চাইতে এসেছিস? আবার মিথ্যে অপবাদ দিতে এসেছিস? যা, তোরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। তোদের মুখ আর দেখতে চাই না। মা, দাদা, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক পাপ করেছি, তাই আজ পথের ফকির হয়ে গেছি। আমাদের আজ কিছুই নেই। ধনী হওয়ার জন্য এত কিছু করেছি, কিন্তু আরো গরিব হয়ে গেছি মা। কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে ভিক্ষা করতে বেরিয়েছি মা। মা, সব দোষ আমার। আপনার ছেলের কোনো দোষ নেই। আমার জন্যই ও এসব করেছে। সব জমি বিক্রি করে কালু কাককে দিয়েছে ব্যবসা করবে বলে, কিন্তু সব টাকা নাকি চুরি হয়ে গেছে। আর ব্যবসা করা হয়নি মা। আপনারা আমাদের ক্ষমা করে দিন, আর এমন অন্যায় কখনোই করব না। কাউকে ঠকে কখনো ধনী হওয়া যায় না, আর মায়ের মনে কষ্ট দিলে কখনো তার উন্নতি হয় না। তোমরা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, তাই এখন থেকে তোমাদের আর বিক্রি করতে হবে না। রাজু, তুমি তোমার ভাইয়ের সাথে ব্যবসা সামলাবে। সবাই আমরা মিলেমিশে থাকবো। এরপর রাজু আর মুন্নিকে সবাই ক্ষমা করে দেয় আর সবাই মিলেমিশে ইগলের দেওয়া বাড়িতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।